ওয়েলকাম স্টুডেন্ট। আজকে ক্লাস 10-এর ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টারের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উপর আলোচনা করব। পাশ্চাত্য শিক্ষা পক্ষে যুক্তি, বিপক্ষে যুক্তি, অর্থাৎ প্রাচ্যবাদী তারা ভারতীয় শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন ইংরেজ শাসকের মধ্যে কয়েকজন, ইংরেজ শিক্ষাবিদদের মধ্যে কয়েকজন। অন্যদিকে ভারতে ইংরেজি শিক্ষার পক্ষে যুক্তি দেখিয়েছেন যে ভারতবর্ষের মানুষের মধ্যে ইংরেজি শিক্ষার বিস্তার ঘটাতে হবে। এবং এই বিতর্কে পাশ্চাত্যবাদী যারা ইংরেজি শিক্ষা ভারতে প্রবর্তন করতে চান তারা জয়লাভ করেছেন। তাদের মতকে কোম্পানি সরকার, ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার গ্রহণ করেছে এবং আমরা দেখেছি যে 1835 সালে সরকারিভাবে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগ গ্রহণ করেছে কোম্পানি সরকার। কোম্পানি সরকার এতদিন গুরুত্ব দেয়নি, এ নিয়ে বিতর্ক ছিল। কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করতে এসে ভারতবর্ষের শাসনভার ভারতীয় শাসকদের কাছ থেকে কেড়ে নিয়েছে, নিজেরা গ্রহণ করেছে, ছলচাতুরি করেছে, যুদ্ধ করেছে, বিভিন্ন কলা কৌশলের মধ্য দিয়ে তারা আজকে শাসন ক্ষমতা অর্জন করেছে। কিন্তু ভারতীয় প্রশাসনকে, কোম্পানি সরকারের প্রশাসনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে ইংল্যান্ড থেকে সরকারি কর্মচারী নিয়ে এসে ভারতীয় প্রশাসন চালানো সম্ভব নয়। এটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। আমরা আলোচনা করেছি মেকলে মিনিটে। মেকলের সুপারিশের ভিত্তিতে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, গভর্নর, ভারতের কোম্পানি সরকারের গভর্নর, তিনি সরকারিভাবে সিদ্ধান্ত নিলেন যে 1835 সাল থেকে ভারতে পাশ্চাত্য শিক্ষা অর্থাৎ ইংরেজি শিক্ষার বিস্তার ঘটাবে কোম্পানি সরকার। কোম্পানি সরকার স্কুল, কলেজ তৈরি করা শুরু করে দিল। কিন্তু মেকলে যে উদ্দেশ্যে ভারতীয়দের ঘৃণা করে, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় জাতিকে অপমান করে যেভাবে যুক্তি দেখিয়েছিলেন সেটা ঠিক নয়। তার কারণ ভারতীয় জাতি অত নিকৃষ্ট মানের নয়। ভারতীয় জাতি মাথা উঁচু করে কথা বলতে পারে। ইংরেজি শিখে ভারতীয় জাতি পৃথিবীর জ্ঞান বিজ্ঞানকে চর্চা করে, পৃথিবীর বিভিন্ন দেশের মুভমেন্টকে গ্রহণ করে, বিভিন্ন পলিটিক্যাল ইডিওলজিকে গ্রহণ করে ভারতীয়রা ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই, আন্দোলন সংগঠিত করেছে। সুতরাং হেয় প্রতিপন্ন করে রেহাই পাননি মেকলে। আমরা আজকের ভিডিওতে যেটা গুরুত্ব দেব, সরকারি নীতি 1835 সালে কোন সরকারের নীতি? ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকার ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছে। সেই সরকার এতদিন অর্থাৎ 1757 থেকে আজকে 1835 সাল এ পর্যন্ত তারা ইংরেজিকে সরকারিভাবে, সরকারি উদ্যোগে বাংলা তথা ভারতে শিক্ষা বিস্তারের উদ্যোগ গ্রহণ করেনি। আজ 1835 সালে দাঁড়িয়ে কোম্পানির সরকার ঘোষণা করল যে সরকারি নীতি হলো যে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তার ঘটাবে, ইংরেজি শিক্ষার মাধ্যমে ভারতে ভারতীয়দের নিয়ে প্রশাসনিক কাঠামো তৈরি করবে। এই সিদ্ধান্তের পর সরকারি নীতি হিসাবে পাশ্চাত্য শিক্ষাকে
গ্রহণের পরিকল্পনা নিয়ে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত করেন। কোম্পানি সরকার লর্ড উইলিয়াম বেন্টিং কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত করেন কত সালে? 1835 সালে। শর্ট আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 সালে। রুরকিতে রুরকিতে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়। রুরকিতে থমাসন ইংরাজি ইঞ্জিনিয়ারিং কলেজ। এটা ইঞ্জিনিয়ারিং কলেজ ইংরেজি ভাষাতে, বৃত্তি শিক্ষার উপরে গুরুত্ব আরোপ, এটাও ইংরেজির মাধ্যমে এই শিক্ষা প্রদানের ব্যবস্থা গৃহীত হয়। মাদ্রাজ ইউনিভার্সিটি হাই স্কুল, মাদ্রাজ ইউনিভার্সিটি হাই স্কুল তৈরি হয়। মুম্বাইয়ে এলফিনস্টোন ইনস্টিটিউশন স্থাপিত হয়। এগুলো ইংরেজি শিক্ষা বিস্তারের উদ্যোগ। ইংরেজিকে শেখাতে হবে। ইংরেজি ল্যাঙ্গুয়েজ না শিখলে ভারতের কোম্পানি সরকারের প্রশাসন অচল হয়ে যাবে। তারপর 1842 সালে কাউন্সিল অফ এডুকেশন কোম্পানি সরকারের পাশ্চাত্য শিক্ষাকে গুরুত্ব দেয়। 1844 সালে হার্ডিং ঘোষণা করলেন, যারা ইংরেজি শিখবে ভারতীয়দের মধ্যে, যারা আরবি ফার্সি নয়, সংস্কৃত ভাষা শিক্ষা নয়, ইংরেজিকে যারা ভালোভাবে শিখবে, আয়ত্ত করবে, তাদের অগ্রাধিকার দেওয়া হবে চাকরিতে। মধ্যবিত্ত বাঙালির মানুষ, মধ্যবিত্ত ভারতীয় মানুষ, তারা ইংরাজি শিখতে আগ্রহী হলো, চাকরি নিতে হবে, কোম্পানি সরকারের চাকরি নিতে হবে। সুতরাং তারা ইংরেজির প্রতি আগ্রহী হলো। এইভাবে ইংরেজি শিক্ষার অগ্রগতি ঘটতে থাকলো। ইংরেজির প্রতি অগ্রগতি ঘটতে থাকলো। প্রাচ্য শিক্ষা, আরবি ফার্সি সংস্কৃত ভাষা শিক্ষার উপর যে গুরুত্ব ভারতীয়রা, বাঙালি তথা ভারতীয়রা গুরুত্ব দিয়েছিল এতদিন ধরে, সেই শিক্ষার সমাধি তৈরি হয়ে গেল। ওয়েস্টার্ন এডুকেশন, ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন সিভিলাইজেশন গুরুত্ব পেল। অর্থাৎ পশ্চিমী সংস্কৃতি, পশ্চিমী শিক্ষা, পশ্চিমী সভ্যতা ভারতে প্রবেশ করতে শুরু করলো। ওই যে মেকলে বলেছিলেন, ভারতীয়রা আদবে কায়দাতে তারা হবে ঢঙে, তারা হবে ইংরেজ, কিন্তু তারা প্রকৃত ইংরেজ হতে পারবে না। তারা রক্তে ভারতীয় আছে, ভারতীয় থাকবে, তারা বর্ণে ভারতীয় আছে, ভারতীয় থাকবে। যাই হোক, এইভাবে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটতে লাগলো। কোম্পানিকে ব্যবসা করতে পাঠিয়েছিল 1607 সালে। তুমি যাও ইংল্যান্ড থেকে ভারতে ব্যবসা করতে যাব বলছো, ব্যবসাটা ভালো করে করো। কিন্তু সেই কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্যবসা করতে এসে ভারতের শাসনভারকে নিজের হাতে নিয়ে নিয়েছে। অন্যান্য বিদেশি কোম্পানি, পর্তুগাজ, ডেনমার্ক, ওলন্দাজ, ফরাসি, সব কোম্পানিকে ভাগিয়ে দিয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরে এসেছে ইংল্যান্ড থেকে, পরে এসে উড়ে এসে জুড়ে বসেছে ভারতের শাসনভার তাদের হাতে। এই তো 1757 পর থেকে শাসনভার চলে আসলো। পাশ্চাত্য শিক্ষাকে কোম্পানি সরকার গ্রহণ করলো। এইবার পাশ্চাত্য শিক্ষাকে আরো গুরুত্ব দেওয়ার জন্যে উডেড ডেসপাস
অর্থাৎ শিক্ষার দলিল তৈরি হলো। শিক্ষার দলিলটা কি? শিক্ষার দলিলটা হলো বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার উড, চার্লস উড। বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড 1854 সালে 19শে জুলাই তিনি ভারতে আসেন। কিসের জন্য আসেন? ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটাতে হবে, ভারতবর্ষের মানুষকে, বাংলা তথা ভারতবর্ষের মানুষকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে হবে। তা না হলে কোম্পানির সরকার টিকে থাকবে না। আমরা দেখব 1854 সালে তিনি বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি হিসাবে একটা শিক্ষার দলিল তৈরি করেছেন। এই দলিলকে বলা হয় ইংরেজিতে উডের ডেসপাস, বাংলা হলো শিক্ষা সংক্রান্ত দলিল। এ দলিলটাকে ভারতবর্ষের মানুষের কাছে, ভারতবর্ষের মানুষের কাছে ইংল্যান্ডের 1215 সালের মহাসনদের সঙ্গে তুলনা করা হয়। হোয়াট ইজ ম্যাগনা কার্টা? ম্যাগনা কার্টা কি? এখানে ভালো করে শুনবে। ইংল্যান্ডের সামন্ত শক্তি রাজার কাছ থেকে অনেক অধিকার দাবি করে আসছিল বহুদিন ধরে। 1215 সালের অনেক আগে থেকেই ইংল্যান্ডের জমিদার, জোতদার, সামন্ত প্রভু, ফিউডালিস্ট তারা দাবি করেছে যে আমাদের উপর কর কমাতে হবে, ট্যাক্স কমাতে হবে, আমাদের দাবিগুলোকে মানতে হবে। কোনো রাজা মানেননি। কিন্তু 1215 সালে রাজা জন মেনে নিয়েছেন যে তোমাদের দাবি মেনে নিলাম, তোমাদের উপরে ট্যাক্স কমালাম, খাজনা কমালাম, তোমরা খুশি তো? সামন্ত প্রভু শ্রেণী, জমিদার, জোতদার তারা বলেছিল হ্যাঁ আমরা খুশি, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, সেই দাবি আপনি মেনে নিয়েছেন। তাদের সুবিধা হয়েছে। এবং সাধারণ মানুষের কিছু দাবি ওই ম্যাগনা কার্টার মধ্যে ছিল, তারা সফল হয়েছে। একটা চরম রাজতন্ত্র ছিল, সেই রাজতন্ত্রকে কিছুটা সীমিত করতে পেরেছে সামন্ত প্রভুরা কৃষকদের প্রতিনিধি, গ্রামের জনগণের প্রতিনিধি। সুতরাং এই সামন্ত শক্তির হাতে এরাও একটা শোষক শ্রেণী, তবু ওই চরম নক্করজনক রাজার তুলনায় এরা একটু ভালো। তাই সাধারণ মানুষ, কৃষক সামন্ত প্রভুদের আপাতভাবে সমর্থন করেছিল এবং সামন্ত প্রভুরা সাকসেস হলো। এই 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 মহাসনদ অর্থাৎ এই আইনটা পাশ করে দিল যে তোমাদের দাবি আমি মেনে নিলাম, বহু রাজা আমার আগে কেউ মানেনি, আমি মেনে নিলাম। খুব খুশি, তাদের লাভ হইল। আর আমাদের দেশে 1854 সালে উডের ডেসপাসে যে বক্তব্যগুলো দেওয়া হইল, তাতে বাংলা তথা ভারতবর্ষের মানুষ খুব খুশি। আর ব্রিটিশ সরকারের পক্ষেও, কোম্পানি সরকারের পক্ষেও এটা কিন্তু ওই ম্যাগনা কার্টার সঙ্গে তুলনা করা হয়েছে। তোমাদের ম্যাগনা কার্টার বুঝতে হবে, এখানে উদাহরণ দিয়েছে যে ওই ইংল্যান্ডের 1215 সালে যে ম্যাগনা কার্টা, সেখানকার জনগণ তথা সামন্ত প্রভু যে সুযোগটা আদায় করতে পেরেছিল স্বৈরাচারী চরম রাজতান্ত্রিক শক্তির কাছ থেকে, আমাদের ভারতবর্ষের সাধারণ মানুষ শিক্ষার ব্যাপারে কোম্পানি সরকারের কাছ থেকে অনেক সুযোগ পেল, পাশ্চাত্য শিক্ষার সুযোগ পেল। তাই এই শিক্ষা সংক্রান্ত দলিল উডের ডেসপাস, এটা ভারতবর্ষের মানুষের কাছে ম্যাগনা কার্টা। ওখানে ইংল্যান্ডের
ইংল্যান্ডের কৃষক তথা সামন্ত শক্তির কাছে যেমন ম্যাগনা কার্টা যে মহাসনদ, একটা আইন ব্রিটিশ পার্লামেন্ট তৈরি করেছিল, সেই পার্লামেন্টে সামন্ত শক্তি এর কিছু দাবি পূরণ করা সম্ভব হয়েছিল ওই আইনের মাধ্যমে, তেমনিভাবে ভারতবর্ষের সাধারণ মানুষ তথা ভারতবর্ষের শিক্ষিত মানুষ, সাধারণ মানুষ অজ্ঞ অসচেতন, তারা অনেক পিছিয়ে আছে। ভারতবর্ষের মধ্যবিত্ত উচ্চবিত্ত তাদের মধ্যেই এইটা মূলত এই শিক্ষার বিস্তার ঘটেছিল। এই এদের কাছে উডের ডেসপাস খুব গুরুত্বপূর্ণ। বেল পাকলে কাকের বাপের কি, তো সাধারণ মানুষের কিছু না, কিন্তু আমাদের কোম্পানি সরকারের আমলে ভারতে যে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের একটা উদ্যোগ একটা এইটা শিক্ষা মানুষের চেতনা আনে। শিক্ষাকে সাময়িকভাবে তার আউটপুট রেজাল্ট পাওয়া যায় না, পরবর্তীকালে পাওয়া যায়, যেটা অনেক মূল্যবান। তাই উডের ডেসপ্যাচ আপাত দৃষ্টিতে আমাদের কাছে অনেক মূল্যবান। এই শিক্ষা দলিলে উড কি বলেছেন সেটা আমরা আলোচনা করব। চার্লস উড বলেছেন তার শিক্ষা দলিলে, যে দলিলটা ম্যাগনা কার্টার সঙ্গে তুলনা করা যায়, সেই দলিলটা আমি আগেই বলেছি। দলিলের বিষয়টাকে আমি বলেছি। উডের ডেসপ্যাচে বলা হয়েছে যে ভারতবর্ষে একটা স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষা একটা আলাদা বিষয়, অর্থনৈতিক বিষয় যেমন একটা বিষয়, সামাজিক বিষয় যেমন একটা বিষয়, রাজনৈতিক বিষয় যেমন একটা বিষয়। অর্থনীতির একটা প্লট আছে, সামাজিক বিষয়ের আলাদা প্লট, রাজনৈতিক বিষয় একটা আলাদা প্লট, তাই এডুকেশন একটা আলাদা প্লট। এটা স্বতন্ত্র, একে আলাদাভাবে স্পেশালি এটাকে গুরুত্ব দিতে হবে, এটার ইম্পর্টেন্সকে গুরুত্ব দিতে হবে। এইটা উডের ডেসপ্যাচের এই পরিকল্পনা, যে শিক্ষা বিস্তার অবহেলা নয়। সরকার এর আগে ভারতে কোম্পানি সরকার কিছু উদ্যোগ নিয়েছে। 1813 সালে সনদ আইনে প্রতি বছর 1 লক্ষ টাকা সরকার ইংরেজি শেখানোর জন্য ব্যয় করবে, প্রতি বছর দেবে। 1823 সালে ঘোষণা করেছিল যে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। আমরা দেখলাম 1835 সালে কোম্পানি সরকার সিদ্ধান্ত নিল যে শিক্ষা নীতি এটা সরকারি নীতি, সরকার উদ্যোগ নেবে। কলেজ প্রতিষ্ঠিত করলো, আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম। এইবার স্বতন্ত্র শিক্ষা বিভাগ তৈরি করতে হবে। তোমরা এখন দেখছো প্রাথমিকে প্রাইমারি শিক্ষা দপ্তর আছে, মাধ্যমিক শিক্ষা দপ্তর আছে, উচ্চ মাধ্যমিক কাউন্সিল আছে, মাধ্যমিক বোর্ড আছে, প্রাইমারি বোর্ড আছে, রাজ্যে রাজ্যে ভারতবর্ষে আছে, বাংলাতে আছে তথা ভারতবর্ষে আছে। তাহলে প্রথমে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব স্তরগুলো এই উডের ডেসপ্যাচে ছিল, এই বক্তব্য ছিল, সেটাকে গ্রহণ করেছে। শিক্ষার ব্যাপারে একটা আলাদা বিভাগ তৈরি হয়েছে, শিক্ষাকে স্বতন্ত্র রাখতে হবে, শিক্ষার জন্য একটা আলাদা বিভাগ তৈরি হয়েছে, এডুকেশন ডিপার্টমেন্ট। কিন্তু দুঃখের বিষয়, শিক্ষা খাতে ভারত সরকার কিন্তু বেশি ব্যয় করে না, কোনো বাজেটে না। উন্নত দেশগুলো শিক্ষাতে বেশি খরচ করে, ভারতবর্ষে শিক্ষা খাতে ব্যয় কম করে। যাই হোক, উডের ডেসপ্যাচে বলা হয়েছিল, সে কথা আমি আজকে তুলে ধরলাম। 2 নাম্বার, প্রেসিডেন্সি শহরগুলি মানে কি? বড় বড় শহর, কলকাতা শহর,
মাদ্রাজ শহর, মুম্বাই শহর, এই তিনটিতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করতে হবে। কবে বলা হলো? 1854 সালে বলা হলো। তোমরা দেখবে যে 1857 সালে 3টি ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে। 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। 1857 সালে মাদ্রাজে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। 1857 সালে বোম্বাইয়ে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। কোন পরিকল্পনা অনুযায়ী, কোন নির্দেশনামা অনুযায়ী? এটা 1854 সালের নির্দেশনামা অনুযায়ী। 1854 সালের নির্দেশনামায় স্পষ্টভাবে বলা ছিল যে আগামী দিনে বাংলা তথা ভারতে হায়ার এডুকেশন দিতে হবে। আর হায়ার এডুকেশন অর্থাৎ উচ্চ শিক্ষা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, এইটা বিস্তার ঘটাতে গেলে ইউনিভার্সিটি তৈরি করতে হবে। ভারতে তো ইউনিভার্সিটি নেই। উচ্চ শিক্ষায় শিক্ষিত হইলে প্রশাসনে লোক আসবে, গুরু দায়িত্ব তারা পালন করতে পারবে। তাই আমরা কি দেখতে পাই? 1854 উডের ডিসপাসের যে বক্তব্য, সেটাকে ইফেক্টিভ করা হয়েছে, এটাকে ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে পাই। 1857-তে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, 1857-তে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়, 1857-তে বোম্বাই বিশ্ববিদ্যালয়। 3 নাম্বার উডের ডিসপাসের পরিকল্পনা কি, সুপারিশ কি? 3 নাম্বার হলো যে গভর্নমেন্টের স্কুল বৃদ্ধি করতে হবে। সব তো বেসরকারি উদ্যোগে শিক্ষা বিস্তার। আগে কোম্পানি নজর দেয়নি, তো টোলে পড়ানো হয়, পাঠশালাতে পড়ানো হয়, মক্তবে পড়ানো হয়, মাদ্রাসায় পড়ানো হয়। এডুকেশন তো নেবে মানুষ। কোম্পানি, সরকার উৎসাহ দেখায়নি, উদাসীন ছিল, নাকে তেল দিয়ে ঘুমিয়েছে। কেন ঘুমিয়েছে? প্রয়োজন মনে করেনি। কিন্তু কোম্পানি, সরকারের পক্ষে কিছু ব্যক্তি, ইংরেজ কিছু ব্যক্তি, যারা সুদূরপ্রসারীভাবে ভারতকে পদদলিত করে রাখতে চায়, তাদের যে অ্যাডমিনিস্ট্রেশন শক্ত হইলে তবেই তো গভর্নমেন্ট শক্ত হবে। গভর্নমেন্টে যারা পলিসি নির্ধারণ করেন, সরকারি নীতি নির্ধারণ করেন, তারা অনভিজ্ঞ, তারা অদক্ষ, তারা এক্সপার্ট না। দক্ষ প্রশাসক যারা স্টাডি করেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক পলিসি, সরকারি প্রশাসন, সরকারি নীতি নির্ধারণ কিভাবে করতে হয়, যারা পড়াশোনা করেন, সেই লোক তৈরি করতে হবে, সেই ব্যক্তি তৈরি করতে হবে। তেমনটি করবার জন্যই কি দরকার? স্কুল কলেজ বহু বাড়াইতে হবে। যত ভারতীয়দের মধ্যে ইংরেজি শিক্ষার সুযোগ বাড়ানো যাবে, মাধ্যমিক স্কুল এবং এডুকেশন এবং ইংলিশ এডুকেশনকে যত গুরুত্ব দিয়ে পড়ানো হবে, তাতে দেখা যাবে যে কোম্পানি, সরকারের লাভ হচ্ছে। তাই গভর্নমেন্ট স্কুল বাড়াইতে হবে। বেসরকারি উদ্যোগের পাশাপাশি গভর্নমেন্ট স্কুলে, আজকে তোমরা দেখছো যে গভর্নমেন্ট স্কুলের অবস্থা খুবই ভয়ঙ্কর খারাপ। বর্তমান শিক্ষক সোসাইটি আত্মসমালোচনা করে না, আর সরকারের পলিসিও কিন্তু শিক্ষাকে বিক্রি করার পলিসি। গভর্নমেন্ট পলিসি হচ্ছে এডুকেশনকে পণ্যের মতো বিক্রি করে দাও। সোসাইটির যারা শিক্ষিত, সম্পদশালী, তাদের মধ্যে এই শিক্ষাটাকে কেন্দ্রীভূত রাখতে চাই।
মাস এডুকেশান, মাসের মধ্যে ইংলিশ এডুকেশান, সত্যিকারের সায়েন্টিফিক এডুকেশান সম্প্রসারণের বিরোধী গভর্নমেন্ট। আগে ব্রিটিশ গভর্নমেন্ট ছিল, বর্তমান স্বাধীন ভারতের ইন্ডিপেন্ডেন্স গভর্নমেন্টের পলিসি সেম পলিসি। নেক্সট হচ্ছে উডের দেশবাসের 4 নম্বর বক্তব্য, মাধ্যমিক স্কুলের সংখ্যা বাড়াইতে হবে। মাধ্যমিক স্কুল সংখ্যা বাড়াইতে হবে। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, উচ্চস্তর শিক্ষা, মাধ্যমিক স্কুলের সংখ্যা বাড়াইতে হবে, তার ডিপার্টমেন্ট আলাদা করতে হবে। তোমরা জানো যে স্বাধীন ভারতবর্ষে এই বাংলাতেই মাধ্যমিক শিক্ষার জন্য আলাদা কোনো বাজেট, শিক্ষকদের বেতন এসব ছিল না। ছাত্র পড়িয়ে যে অর্থ আসতো তার থেকে 6 মাস পরে শিক্ষকদের বেতন। খুব বেশি দিনের আগের কথা বলছি না, এটা আমি 1970 দশকের কথা বলছি। 1970 দশকের শেষের দিক থেকে সরকারি স্কুলগুলোতে আন্ডারটেকন গভর্নমেন্ট, সরকার নিয়ন্ত্রিত যে স্কুলগুলো তোমরা দেখছো, এগুলোতে বেতন সিস্টেম চালু হয়েছে। তাই উডের দেশপাশে এটা বলা হলো যে সরকারিভাবে 1854 সালে যে কথা বলেছিল সেই কথা ভারত স্বাধীন হওয়ার পরেও কার্যকরী হতে আমরা বাংলাতে দেখতে পেলাম 1977-এর আগে হয়নি। খুব দুঃখের কথা, খুব দুঃখের কথা। এডুকেশন নিয়ে গভর্নমেন্ট খুব বড়াই করে, ভারত সরকার বড়াই করে, কোম্পানির হাতে এডুকেশন বিক্রি করে দিচ্ছে। সরকারি উদ্যোগে এডুকেশনের বিস্তারের ক্ষেত্রে গ্রহণ করা হচ্ছে না। উন্নত দেশের পদ্ধতি নিচ্ছে, ইভ্যালুয়েশন সিস্টেম নিচ্ছে, ভারতবর্ষের নাগরিককে নিরক্ষর করে রাখার পরিকল্পনা গ্রহণ করছে। কিন্তু উন্নত দেশে যেভাবে, যে প্রসেসে এডুকেশন দেওয়া হয় শিশুদের, ছাত্রদের, সেই এডুকেশন সিস্টেম এখানে কার্যকরী করা সম্ভব নয়। এবং কার্যকরী করার মতো পরিকাঠামো, কার্যকরী করার মতো শিক্ষক, কার্যকরী করার মতো মানসিকতা, কার্যকরী করার মতো ত্যাগ ভারতবর্ষের মানুষের মধ্যে নেই। সুতরাং সেই সিস্টেমকে কার্যকরী করে ভারতবর্ষের মানুষকে আগামী দিনে প্রকৃত একটা নিরক্ষরে পরিণত করতে চাই। তাই পাস ফেল প্রথা তুলে দেওয়া হয়েছে। কোনো এক্সামিনেশন, ইভ্যালুয়েশন অনেক উন্নত মানের কথা, অনেক উন্নত পদ্ধতি। এটাকে ইফেক্টিভ করতে গেলে যে গভর্নমেন্টের পরিকাঠামো দরকার, এডুকেশনের সিস্টেমের যে পরিকাঠামো, সেটা কিন্তু ভারতবর্ষে নেই। পাশাপাশি পাশাপাশি যারা টিচার, শিক্ষা দান করেন যারা, তাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। এই মানসিকতাতে চরম 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 গলদ রয়েছে। সুতরাং মাধ্যমিক শিক্ষার বিস্তার করতে, যাক আমরা উডের দেশপাসের বক্তব্য তুলে ধরি। নারী শিক্ষা, নারী শিক্ষার বিস্তার উডের দেশপাসে বলা হলো। নারী শিক্ষা বিস্তারে উদ্যোগ গ্রহণ করা হয়, কিন্তু ওই ধর্মযাজকদের কথা, নারী তো শিশু অবস্থায় পিতামাতার অধীনে থাকে, নারী তো যৌবনে স্বামীর অধীনে থাকে, নারী তো বৃদ্ধ অবস্থায় পুত্রের অধীনে থাকে, ছেলের অধীনে থাকে। তাহলে তো নারী সবসময় অধীন অধীন অধীন। কোথায় স্বাধীন? কোথায় নারী স্বাধীনতা? এ মুখে গল্প। হাজার হাজার কোটি টাকা প্রোগ্রামে ব্যয় করা ছাড়া আর কিছু কি? আজকে উদারীকরণ, বিশ্বায়ন প্রক্রিয়াতে বিশ্বে, সারা বিশ্বে আজকে পুঁজিবাদী দেশগুলো, তো তার মধ্যে ভারত অন্যতম, মেয়েদেরকে পণ্যের মতো ব্যবহার করা হচ্ছে। তাদের অশ্লীল ছবি দিয়ে অ্যাড করতে বাধ্য করা হচ্ছে তাদের রুটি রোজগারের জন্য। তাদের পরিবারের অন্ন বস্ত্রের অভাব, বাবা মা অসুস্থ, পরিবারের লোকজন অসুস্থ, তারা তারা বিভিন্ন
কাজ করে তারা রোজগার করতে বাধ্য হচ্ছে, বাধ্য করা হচ্ছে। পাশাপাশি নারী স্বাধীনতার কথা বলা হচ্ছে, সেই ধর্মযাজকদের কথা। নারী তো অধীনেই থাকবে। আজকে ইন্ডিয়ান পার্লামেন্টে নারী বিল পাস হয়নি, নারীর বিল পাস হয়নি, এমপির অধিকাংশ পুরুষ, তারাই নারী স্বাধীনতার কথা বলছে। সবটাই ভণ্ডামি। সুতরাং এ ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। নারী স্বাধীনতার কথা যাই হোক, উড সাহেব বলেছেন সেই সময়ে একজন সাম্রাজ্যবাদী, একজন উপনিবেশিক শক্তির ধারক বাহক, যিনি ভারতবর্ষকে শোষণ করতে চান, ভারতের মানুষকে পদানত করে রাখতে চান, সেই কোম্পানি সরকারের পক্ষ হয়ে তিনি বলছেন যে ভারতের নারী স্বাধীনতার বিস্তার করতে হবে। এটা ধন্যবাদ জানাতে হবে। কিন্তু আজকের শাসক শ্রেণী কোথায় গেল শিক্ষা বিস্তারের উদ্যোগ? কোনো ব্যক্তি উদ্যোগে, বিদ্যাসাগর নারী শিক্ষার জন্য অনেক কিছু করেছেন ঠিকই, কোনো ব্যক্তি উদ্যোগে এত বড় মহান কাজ করা সম্ভব নয়। ক্যাপিটালিজমের বৈশিষ্ট্যকে ইমপ্লিমেন্ট করে গভর্নমেন্ট লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশনের মাধ্যমে নারীকে পণ্যের মতো ব্যবহার করা হচ্ছে। কেন করা হচ্ছে? এর উত্তর কোনো গভর্নমেন্ট দিতে পারবে না, কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার। সবটাই হচ্ছে অ্যাক্টিং, অভিনয়। নারীরা সব থেকে অবহেলিত। নারী স্বাধীনতা থাকলেই নারী শিক্ষিত হবে, নারীর নিরাপত্তা থাকলে নারী শিক্ষিত হবে। নারী প্রাণেই বাঁচছে না তো শিক্ষিত হবে কোত্থেকে? তাহলে উডের ডেসপাসের যে বক্তব্য, সেই সমাজের প্রেক্ষাপটে ঐতিহাসিকভাবে নারী শিক্ষার বিস্তার, এটা তাৎপর্যপূর্ণ। কিন্তু এটাকে আমাদের লজ্জা, এটা আমাদের লজ্জা। আজও নারীদের এডুকেশন আমরা দিতে পারিনি কো, আজকে গভর্নমেন্ট দিতে পারছে না। 5 নাম্বার, শিক্ষক শিক্ষণ। তোমরা দেখছো যে বিএড পড়ে মাস্টারমশাইরা ট্রেনিং করেন। শিক্ষক শিক্ষণ, শিক্ষকদের পড়াইতে হবে কিভাবে? যে মনস্তাত্ত্বিক স্টাডি করতে হবে, ছাত্রদের ভালোবেসে পড়াইতে হবে। শিক্ষকদের তার জন্যে প্রশিক্ষণ দেওয়া হয়। কজন শিক্ষক সেই প্রশিক্ষণের কথা মনে রাখে? স্টুডেন্ট সাইকোলজি মেনটেন করে কজন শিক্ষক পড়ান? এটা আজকে প্রশ্নের সম্মুখীন। কিন্তু সেই সময়ে উডের ডেসপাসে বলা ছিল যে শিক্ষক শিক্ষণ, স্কুল তৈরি করতে হবে, কলেজ তৈরি করতে হবে, যে ছাত্রকে কিভাবে শিক্ষক পড়াবেন, পড়ানোর পদ্ধতি। বর্তমান সোসাইটিতে যে শাসন নেই, তো ছাত্র কি করে মানুষ হবে? শাসন করেই কি মানা যায়? কোনো শিক্ষককে যদি অসম্মানজনক কেউ আচরণ করে, তাহলে তারা কি ভালো মনে নিতে পারেন? কোনো মানুষকেই যদি কেউ অসম্মান করে, কোনো মানুষ, তারা কি সেই অসম্মানটাকে মেনে নিতে পারেন? আমি যাকে অসম্মান করছি, আমি কি, আমাকে কেউ অসম্মান করলে আমি মেনে নিতে পারি? তাই ভালোবাসা দিয়ে টেকনিকের সঙ্গে সুসম্পর্ক, রিলেশন কিভাবে গড়ে উঠবে? গুড রিলেশন স্টুডেন্ট অ্যান্ড টিচারের মধ্যে যদি করা যায়, স্টুডেন্টকে অ্যাক্টিভ করা যায়, তাহলে শিক্ষক শিক্ষণের যে তাৎপর্য সেটা পজিটিভ হবে, নাতে নেগেটিভ হবে। ডিগ্রির জন্য যদি ডিগ্রি হয়, শিক্ষক রুজি রোজগারের জন্য যদি শিক্ষকতা হয়, তাহলে শিক্ষক শিক্ষণের ব্যবস্থা করেও তার সফল পাওয়া যাবে না। যাই হোক, শিক্ষক শিক্ষণের ব্যবস্থা উডের ডেসপাসে ছিল, এটা এটা খুব ভালো জিনিস। তার কারণ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ইংরেজ জাতি, সেই সময়ে উন্নত শিক্ষিত মানুষ, আমরা অজ্ঞ অসচেতন ছিলাম, এই কথা তো স্বীকার করতেই হবে না? নেক্সট পয়েন্ট হচ্ছে 6, কারিগরি শিক্ষা। বিদ্যা শুধু পুঁথিগত বিদ্যা, বই পড়েই জীবনে তো স্বনির্ভরশীল হওয়া যাবে না। তাই
প্র্যাকটিক্যাল যে এডুকেশন, বৃত্তিমূলক শিক্ষা, আজকে এত বেকার সমস্যা পুঁথিগত বিদ্যার কারণে। পুঁথিগত বিদ্যা প্লাস ই প্রশাসন, কম্পিউটারাইজেশন। আজকে কম্পিউটারাইজেশন করতে হবে, বিকল্প ব্যবস্থা করে কম্পিউটারাইজেশন করতে হবে। আজকে বিশ্বে উন্নত দেশগুলোকে দেখে দেখে কম্পিউটারাইজেশন গ্রহণ করছে। আরে ভাই, উন্নত দেশে পপুলেশন কম, তাদের মেশিন দরকার, লোক নেই। আজকে জাপান লোক সংখ্যা বৃদ্ধি করবার চেষ্টা করছে, বহু দেশে লোক সংখ্যা কম, তাদের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট সেইটা দেখে ভারতের মতো জনবহুল দেশে কম্পিউটারাইজেশন, বেকার সমস্যা, চাকরির সংখ্যা, পদের সংখ্যা দিনের পর দিন কমে যাচ্ছে কেন্দ্রীয় স্তরে এবং রাজ্য স্তরে। তো যাই হোক, ইঞ্জিনিয়ারিং শিক্ষা সেখানেও পুঁথিগত শিক্ষাতে পরিণত হয়ে যাচ্ছে। হাতে কলমে কাজ করার মতো পরিকাঠামোর যে এডুকেশন সিস্টেম, সেটা কেন্দ্রীয় স্তরে নেই এবং স্টেট লেভেলেও নেই। শিক্ষা যৌথ তালিকা, কেন্দ্র যেমন ভূমিকা নেয়, রাজ্য একই ভূমিকা নেয়। কেন্দ্র আর রাজ্য, রাজ্য তো কেন্দ্রের বাইরে নয়, রাজ্য যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দিয়ে তাকে কাজ করতে হয় এবং বাউন্ড সেন্ট্রাল যে পলিসি, এডুকেশন পলিসি মেনে নিতে বাধ্য হয়। লেবু কসলালে তেতো হয়ে যায়, কোনো গভর্নমেন্ট বিরোধিতা করলেও শেষ পর্যন্ত অ্যাকসেপ্ট করে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে 80-র দশকে ইংরেজি তুলে দেওয়া, পাসফেল তুলে দেওয়া, এই যে এডুকেশন, এটা কি সাধারণ মানুষের উপকার হয়েছে? উপকার হয়নি। সেটা স্টেট গভর্নমেন্ট পুনরায় নিজেরাই তাদের মুখ পুড়েছে, তারা স্বীকার করে নিয়েছে যে প্রাইমারি থেকে এডুকেশন পাসফেল গুরুত্বপূর্ণ। কিন্তু আস্তে আস্তে সেই ধারাকেই আজকে মাধ্যমিক লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া হবে। যাই হোক, ইঞ্জিনিয়ারিং শিক্ষা এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা উডে ডিসপ্যাচের যে 6টা পয়েন্ট বললাম, আরও পয়েন্ট আছে, এই কটা তোমাদের ক্লাস 10-এ জানলেই হবে। তা আমাদের এই যে শিক্ষা বিস্তারের যে আলোচনা, এখানে শর্ট কোশ্চেন খুব ভালো ইম্পর্ট্যান্ট আছে, যে সরকারি ভাবে ইংরেজি শিক্ষাকে সরকারি শিক্ষানীতি হিসাবে কত সালে গ্রহণ করা হয়েছে? 1835 সালে। তোমরা বলবে কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1835 সালে। রুরকিতে থমাসন ইংরেজি ইঞ্জিনিয়ারিং কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1835 সালে। মাদ্রাজ ইউনিভার্সিটি হাই স্কুল প্রতিষ্ঠিত কবে হয়েছে? 1835 সালে। বোম্বাই এলফিনস্টোন ইনস্টিটিউশন স্থাপিত হয়েছে কত সালে? এটা বলবে 1835 সালে। 1842 সালে কাউন্সিল অফ এডুকেশন, এটা এর বক্তব্য কি? হার্ডিন্সের বক্তব্য কি? সরকারি চাকরিতে অগ্রাধিকার কিসে? ইংরেজি শিখলে অগ্রাধিকার। এই বক্তব্য তোমরা শুনবে। আর একটা কথা কি, এই এডুকেশন শেখার সঙ্গে সঙ্গে প্রাচ্য যে শিক্ষা, ভারতের শিক্ষা, তার সমাধি, অর্থাৎ সেই শিক্ষাটা কিন্তু ধ্বংসের দিকে এগিয়ে গিয়েছে। আজকে এটা মনে রাখতে হবে যে মাতৃভাষা মাতৃদুগ্ধ, মাতৃভাষার চর্চার মধ্যে দিয়েও বিজ্ঞান সাহিত্যে অনেক কিছু উন্নতি করা যায়, কিন্তু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তাকে গুরুত্ব দিতে হবে, তাকে অবহেলা করে নয়। দুটো শিক্ষাকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমার দেশে যে ইভ্যালুয়েশন সিস্টেম চালু হয়েছে আমাদের মতো দেশে, সেটা কিন্তু ইফেক্টিভ হচ্ছে না। এর আউটপুট খুবই খারাপ। শিক্ষা আরও পিছিয়ে যাচ্ছে, এ কথা গভর্নমেন্ট মাথায় রাখছে না। আর গভর্নমেন্টের সঙ্গে যারা যুক্ত, তারা নিজের ছেলে মেয়েকে আলাদাভাবে এডুকেটেড করবার চেষ্টা করছে। যারা শিক্ষক, তারা নিজের সন্তানকে এডুকেটেড করবার চেষ্টা করছে। আমাদের কিন্তু ভাবতে হবে সার্বজনীন ভাবনা, যে জলে বাস করব, জল ছুব না, এই কথা কখনই হতে পারে না। সিস্টেম যদি খারাপ হয়, যারা ব্যক্তিগতভাবে উদ্যোগে নিজের সন্তানদের বড় করবার চেষ্টা করছে, তারা ভুল করছে। সামগ্রিক একটা ভাবনা, ভবিষ্যৎ জেনারেশনের কথা ভাবতে হবে। এই বলে আজকের ভিডিওর আলোচনা আমি এখানেই শেষ করলাম।